অর্থাৎ এখানে বলছে মাতাদিনের একটি বক্তব্য যে শুয়োর গরুর চর্বি মাখানো কার্তুজ দাঁতে কেটে যখন বন্দুকে পুড়ে দাও মারণ বারুদ, মারণ কেন? এর দ্বারা তো কেউ না কেউ মরবে, আগ্নেয় অস্ত্র তো বন্দুকটা। যখন এই মারণ বারুদ তুমি পুড়ে দাও জিঘাংসাকে করো গর্ভবতী। জিঘাংসা কথার অর্থ হচ্ছে হত্যা করার বাসনা। দলিত দস্তক পত্রিকা এখনো প্রকাশিত হয় কি? এ সমস্ত একটু পরে বলছি, আরো রেফারেন্স দেবো, নোটেশন। দলিত দস্তক ইত্যাদি আরো আছে, এর মানে ইউটিউব চ্যানেলও আছে, প্রকাশিত হয়, অনলাইনেও আসে। এবার তখন বুঝি জাতের অহংকারে আঘাত লাগে না, ভাঙে না ব্রাহ্মণ্য সদাচার। এখানে সদাচার মানে কিন্তু আপনারা ভাববেন না ভালো কাজ। মনু বা ধর্মীয় শাস্ত্র অনুযায়ী সদাচার মানে ভালো কাজ এমন ভাববেন না। সদ মানে ভালো, আচার মানে অনুষ্ঠিত কৃতকর্ম এমনটি ভাববেন না। সদাচার মানে এখানে হারাম হালালের বিষয়। তারা যেটাকে ঠিক মনে করেছেন, বৈধ মনে করেছেন, সেই কাজ যে করে সেটা হচ্ছে সদাচার। আর তার বাইরে গেলেই কদাচার। যেমন ব্রাহ্মণ হয়ে যদি অচ্ছুতকে ছুঁয়ে দেয় তাহলে সেটা কিন্তু কদাচারই হবে, সদাচার হবে না। অর্থাৎ সদাচারের মাপকাঠি কিন্তু আলাদা, মনে রাখতে হবে। এখানে ঘৃণা হিংসার জীবন্ত জ্বলন্ত মূর্তি পণ্ডিতজি কে বলছে? মাতাদিন বলছে। বহু শতাব্দী ধরে সঞ্চিত পঞ্জিত ক্ষোভের বিষ উগরে দিল মাতাদিন ভাঙ্গি। লাইনটা আর একবার বলি, বহু শতাব্দী ধরে সঞ্চিত পঞ্জিত ক্ষোভের বিষ উগরে দিল মাতাদিন ভাঙ্গি। বাল্মীকি সমাজের মানুষ যাতে মেথর সে আজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী কার্তুজ তৈরির আতুর ঘরে। কার্তুজ তৈরির আতুর ঘর মানে কার্তুজ যেখানে তৈরি হয় সেইখানে তিনি কাজ করছেন। কেউ কেউ সাফাই কর্মীও লিখেছেন, আবার লোডিং আনলোডিংও করছেন। তারা তো অফিসার না, একেবারে ডিপার্টমেন্ট থাকবেন, লোডিং আনলোডিংও করছেন, সাফাইও করছেন, অনেক কিছুই করছেন। প্রচন্ড শ্লেষে জিজ্ঞেস করলো চিরদলিতের প্রতিভু মাতাদিন। কবিতাটা রচনা করেছি ঐতিহাসিক প্রেক্ষাপটকে মাথায় রেখে। আপনারা জানেন কাব্য আর ইতিহাস এক জিনিস নয়। কাব্যে কবির স্বাধীনতা থাকে, সেখানে নতুন একটা মিনিং করা, নতুন একটা ইন্টারপ্রিটেশন করা। আমি সেই স্বাধীনতাকে কাজে লাগিয়ে এটা লিখেছি। প্রচন্ড শ্লেষে জিজ্ঞেস করলো চিরদলিতের প্রতিভু মাতাদিন। তাহলে মাতাদিন এইখানে এই কবিতায় দলিতের প্রতিভু। সমগ্র দলিত সমাজের হাজার হাজার বছরের শাসন এবং শোষণের বোঝা যে বয়ে নিয়ে চলেছে, তাদের প্রতিনিধি হিসেবে মাতাদিন জিজ্ঞেস করেছে মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের ঋত্বিককে। ঋত্বিক মানে যজ্ঞের হোতা, যে ঘি ঢালে, দেখেছেন যজ্ঞে। তো আমি এখানে মহাবিদ্রোহকে তুলনা করেছি যজ্ঞের সঙ্গে, তাই এখানে তাকে ঋত্বিক বলা হয়েছে। তাহলে তাকে জিজ্ঞেস করলো ব্রাহ্মণ তনয় কালের চক্রে আজ অস্পৃশ্য ফিরিঙ্গি জবনের বেতনভুক চাকর। অর্থাৎ মঙ্গল পাণ্ডে ব্রাহ্মণের সন্তান, কালের চক্রে আজ অস্পৃশ্য, অর্থাৎ ব্রিটিশও তো অস্পৃশ্য, ব্রিটিশকে ছোঁয়া যাবে না, সে তো জবন। ফিরিঙ্গি জবনের বেতনভুক চাকর, দেশীয় অস্পৃশ্য ঘৃণ্য বাল্মীকি তার সহযোগী। তাহলে দেখুন গোদের উপর বিস্ফোরা। একে ব্রিটিশ ফিরিঙ্গি অস্পৃশ্যের কোম্পানিতে সে চাকরি করে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেও অস্পৃশ্য ঘৃণ্য। আবার তার সহযোগী একজন মাতাদিন ভাঙ্গি মেথর, এও অস্পৃশ্য। তাহলে কি যন্ত্রণা তার ব্রাহ্মণ তনয়ের। লজ্জায় ঘেন্নায় রাগে বিদ্বেষে জ্বলে যায় দেহ মন, তারপরেও বর্ণ গৌরবে উজ্জ্বল বড় তনু তার। তারপরেও তার বর্ণের একটা গৌরব আছে, আমি ব্রাহ্মণ সন্তান, এই গর্ব তার আছে। বড় তনু মানে শ্রেষ্ঠ শরীর। আপনারা জানেন তাদের মানে এমন ধারণা আছে যে ভূদেবতা, তাদের শরীর অন্যভাবে তৈরি। জ্ঞানের শিখা নির্বাপিত করে জ্বালায় অস্ত্রের আগ্নেয় শিখা আজ নিজ হাতে হায় শক্তিশালী মহাকাল। অর্থাৎ ব্রাহ্মণ জি, তার কর্ম কি? জ্ঞান চর্চা করা, তাই না? যজ্ঞ করা, যজ্ঞ করানো, দান নেওয়া, দান দেওয়া, পঠন এবং পাঠন, অর্থাৎ পড়াশুনো করা, পড়াশুনো করানো, যজ্ঞ করা, যজ্ঞ করানো, দান নেওয়া আর দান দেওয়া, এটাই হচ্ছে ব্যবহারিক কর্ম একজন ব্রাহ্মণের। ব্রাহ্মণ সংজ্ঞার মধ্যে যিনি পড়বেন। যদি চাকরি করে সে পতিত হয়ে যাবে, যদি ব্যবসা করে সে পতিত হয়ে যাবে, সে যদি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের বাইরে কাউকে শিক্ষা দিতে যায় তাহলে পতিত হয়ে যাবে। পতিত মানে সে আর ব্রাহ্মণ থাকবে না। দয়া, ক্ষমা, শৌচ, শান্তি, আস্তেও মানে চুরি না করা, এইরকম 9টা প্রধান গুণ বা বৈশিষ্ট্য ব্রাহ্মণের মধ্যে দেখা যাবে, বা যার মধ্যে থাকবে সে ব্রাহ্মণ। শাস্ত্রের বিভিন্ন মাপকাঠি আছে, একমত নয় শাস্ত্রগুলো, সেগুলো ধরে ধরে আগামীতে কখনো আলোচনা করব, আজ নয়। তো দেখুন, জ্ঞানের শিখা নির্বাপিত করে, মানে জ্ঞানের যে আলো সেটা নিভিয়ে দিয়ে জ্বালায় অস্ত্রের আগ্নেয় শিখা। অস্ত্র মানে বন্দুক, তার আগ্নেয় শিখা মানে বারুদ। আজ নিজে হাতে হায় কত শক্তিশালী মহাকাল। তীব্র পরিশ্রমে ক্লান্ত মাতাদিন পরিশ্রমে ক্লান্ত, তৃষ্ণা নেভাতে চেয়েছিল 2 ঢোক জলে।
2 ঢোক জলে তার তৃষ্ণা নিবারণ করতে চেয়েছিল, তাই পানীয় জল প্রার্থনা করেছিল মঙ্গলের কাছে। শুনেই সে বাক্য ঘৃণার অনল জ্বলে উঠল ব্রহ্মতেজের পরিবর্তে ভূদেবতার হৃদয়। ব্রহ্মতেজের, আরেকবার বলি লাইনটা, যে শুনেই সে বাক্য ঘৃণার অনল জ্বলে উঠল ব্রহ্মতেজের পরিবর্তে ভূদেবতার হৃদয়। ভূদেবতা মানে পৃথিবীতে দেবতাকে, ব্রাহ্মণ। তো সেই ভূদেবতার হৃদয়ে ব্রহ্মতেজ না জ্বলে জল চাওয়াতে অস্পৃশ্য গোষ্ঠীর একজন মানুষ রাগের আগুন জ্বলে উঠলো। তাহলে ঘৃণার অনল জ্বলে উঠলো, মানে ঘৃণার আগুন জ্বলে উঠলো তার হৃদয়ে। তাহলে কি করলেন? প্রাণ বাঁচাতে একটু জল চাওয়ায় জাতশ্লাঘায় গর্জে ওঠে ধমকানির ছোবল বিদ্বেষের গরল ঢেলে দিল মেজাজের ঝলকানিতে বিষমাখা মারাত্মক জীবখানি তার। অর্থাৎ এই যে মেজাজের ঝলকানিতে বিষমাখা যে জীব আকার মঙ্গল পাণ্ডের, সে কি করছে? ধমকানির ছোবলে বিদ্বেষের গরল মানে হিংসার গরল ঢেলে দিল। কার প্রতি? মাতাদিন ভাঙ্গির প্রতি। কে? মঙ্গল পাণ্ডে। করলো অপমান সংস্কার বসে যার ধারক বাহক সে বংশ পরম্পরায়। অর্থাৎ এইখানে আমি অভিযোগ শুধু মঙ্গল পাণ্ডেকে করছি না, সে ওইটা বংশ পরম্পরায় বয়ে নিয়ে আসে। অস্পৃশ্য জাতের প্রতি তার যে হিংসা, তার যে বিদ্বেষ, তার যে ঘৃণা, সেটা সে নিজে অর্জন করেনি, বরঞ্চ সে জাত পরম্পরায়, তার বংশ পরম্পরায় সেটা বয়ে নিয়ে এসেছে। তাই লিখেছি যে করলো অপমান সংস্কার বসে যার ধারক বাহক সে বংশ পরম্পরায়, কানে শব্দ আসার আগেই পড়ে বাজ হঠাৎ সবেগে যেমন। আপনারা জানেন, বিজ্ঞান, সাধারণ জ্ঞান আমাদের যাদের আছে তারা আমরা জানি যে আলোর গতিবেগ শব্দের গতিবেগের চেয়ে অনেক বেশি। তাই কোথাও বাজ পড়লে আগে আমরা শব্দটা পেয়ে যাই, ঝলখানিটা আমাদের চোখে আসে, শব্দটা অনেক পরে আসে। তার জন্য আমি এখানে লিখেছি জানো, কানে শব্দ আসার আগেই পড়ে বাজ হঠাৎ সবেগে যেমন। তারই প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ প্রতিবাদী। তাহলে জল চাওয়াতে অপমান করলো মঙ্গল পাণ্ডে মাতাদিন ভাঙ্গিকে, তারই প্রতিক্রিয়ায়। তাহলে মঙ্গল পাণ্ডের তর্জন গর্জনের প্রতিক্রিয়ায় মাতাদিন ভাঙ্গি কি বলছে? তারই প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ প্রতিবাদী মাতাদিন করে বসলো যুগান্তকারী মারাত্মক ভয়ঙ্কর প্রশ্নটি। যুগান্তকারী মানে যে প্রশ্নের দ্বারা যুগের অন্ত ঘটে, শোষণ শাসনের অন্ত ঘটে, যেটা এতদিন করা হয়নি শতাব্দী ব্যাপী। জাত ধর্ম হারানোর ভয়ে ঘুরে গেল মাথা তার। কার? মঙ্গল পাণ্ডের। ইংরেজ জাতকে অভিসম্পাদ দিল ক্রোধাবেশে অস্তিত্ব বিলয়ের ভয়ে। অর্থাৎ তার যে জাত, তার যে ধর্মের গরিমা মহিমা, সেটা বিলুপ্ত হয়ে যাবে যদি সত্যি সত্যি শুয়োর এবং গরুর মাংস বা চর্বি তার গালে যায়। তাই প্রচন্ড অভিশাপ দিল ইংরেজকে। কেন? নিজের অস্তিত্বের ভয়। এখানে ইনসিকিউরিটি কাজ করছে মঙ্গল পাণ্ডের মধ্যে। স্বাভাবিক, এটা আপনারা একটু সাধারণ মনস্তত্ত্ব জানলেই হবে, একেবারে নর্মাল সাইকোলজি। দাবানল জ্বলল বিদ্রোহের হোমাগ্নিতে। হোম মানে বুঝতে পারছেন, যজ্ঞের এক নাম হোম। তো দাবানল জ্বলে গেল। দাবানল মানে জঙ্গল যখন আগুন লেগে যায় তখন তাকে বলে দাবানল। দাবানল মানে গাছে গাছে ঘষা লেগে যে আগুন জ্বলে যায় জঙ্গলে। তাহলে বলছে হোমাগ্নি মানে এই যে নিজেদের মধ্যে যে ঘৃণার হোম, যে যজ্ঞ জ্বলে উঠেছিল, সেই আগুনে একেবারে বিদ্রোহের দাবানল জ্বলে গেল। ঘৃতাহুতি যেন অগ্নিহোত্রীর বদলে। অগ্নিহোত্রী একটা বিশেষ যজ্ঞ, আগুন জ্বালানোর যজ্ঞ। সাগ্নিক ব্রাহ্মণ যারা, তারা নিয়মিত প্রতিদিন বাড়িতে এই যজ্ঞ করবেন। যদি কোনোদিন কোনো কারণে এই যজ্ঞ বন্ধ হয়ে যায় বা না করতে পারেন কোনো ব্রাহ্মণ, তাহলে সেই ব্যক্তি আর ব্রাহ্মণ থাকে, ব্রাহ্মণের পদমর্যাদা তিনি হারিয়ে ফেলেন। তাই আমি বলেছি বিদ্রোহের হোমাগ্নিতে ঘৃতাহুতি যেন অগ্নিহোত্রীর বদলে। মাথার চৈতন্য শিখা আইরনি হয়ে দুলে উঠল সেদিন। মানে চৈতন্য শিখা কিসের প্রতীক? জ্ঞানের প্রতীক, ক্ষমার প্রতীক, উদারতার প্রতীক। ব্রাহ্মণের চৈতন্য শিখা, শিখা মানে টিকি, সেই অর্থে আজকে সেটা যেন দুলে উঠলো। মানে মাথা ঝাঁকুনি দিয়ে যখন বকাঝকা করছে মঙ্গল পাণ্ডে এবং মাতাদিনের যখন ঝগড়া হচ্ছে, তো সেই শিখা, তাহলে সেই শিখা আইরনি হয়ে, আইরনি একটা শব্দ, ইংরেজি ভাষায় যখন আপনারা অলংকার চর্চা করবেন, বাংলায় যেমন আছে যমক আছে, শ্লেষ আছে, আছে না, বিভিন্ন রকম অপন্নতি আছে, অতিশয়োক্তি আছে, অনুপ্রাস আছে, বিভিন্ন অলংকার আছে সংস্কৃতে বাংলায়। তেমনি ইংরেজি ভাষাতেও তো অলংকার থাকবে, তার মধ্যে একটা আইরনি। আইরনি কথার মানে একটা মানে কি বলি, যেমন কানা ছেলের নাম পদ্মলোচন, এই যে এর মধ্যে দিয়ে একটা যে রসবোধ ফুটে উঠছে, বিরোধাভাস ফুটে উঠছে, সেই রকমই যে ওই তার যে ঠিকই দুলে উঠলো মাথার চৈতন্য শিখা আইরনি হয়ে দুলে উঠলো সেদিন। মানে আগ্নেয়াস্ত্র তুলে নিল ব্রাহ্মণ সন্তান, তাহলে তো আইরনি হবে না? তার এই শিখা কিসের প্রতীক? জ্ঞানের প্রতীক, ক্ষমার প্রতীক, শান্তির প্রতীক, শৌচের প্রতীক। শৌচ
শান্তি, ক্ষমা, জ্ঞান, সেটা আজকে আগ্নেয়াস্ত্র তুলে নিল। তার মানে বিরোধাভাস দেখা দিল। পরম ক্রোধে ব্রহ্মতেজ আগ্নেয় অস্ত্রের মাধ্যমে ঝাঁঝরা করলো লেফটেন্যান্ট বগের বক্ষ ও সার্জেন্ট ইউসনের ছাতি। এই কথাটা একটু মনে রাখতে হবে। যখন রেগে গেল, ব্রিটিশ সেনাদের সঙ্গে একটু তর্ক বিতর্ক হলো, তারপরে ওখানে চলে এলেন লেফটেন্যান্ট বগ, ইংলিশে বগ সাহেব। তো বগ সাহেবের বুকে গুলি চালিয়ে দিলেন কে? মঙ্গল পান্ডে। এবং সার্জেন্ট উপস্থিত হয়ে গেল সাথে সাথে দৌড়ে এসে। সার্জেন্টের নাম ছিল হিউসন। সেই হিউসনের ছাতিতে এবং বগের বক্ষ বিদীর্ণ করে দিল মঙ্গল পান্ডের বন্দুক। এইরকম ঘটনা ঘটল। এবার মারা পড়লো তারা মঙ্গল পান্ডের আঘাতে। কে? লেফটেন্যান্ট বগ এবং সার্জেন্ট ইউসন, তারা মঙ্গল পান্ডের আঘাতে মারা পড়লেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আকাশে দেখা দিল ধূমকেতু। এই জায়গায় একটু ব্যবহার করেছি জ্যোতিষ ইঙ্গিত, যে কখন কখন রাষ্ট্রদ্রোহ শুরু হয়, কখন কখন বাজে সময় শুরু হয় যখন ধূমকেতু দেখা যায়। ধূমকেতুর সংখ্যা আবার এখনের কথাটা বুঝবেন না। এখন আমরা যে ধূমকেতু দেখি আকাশে ৭৬ বছর পর পর, হ্যালির ধূমকেতু টেতু, এখন ধূমকেতু বলতে যা বুঝি এইরকম নয়। জ্যোতিষের পরিভাষায় ধূমকেতু দেখা মানে রাষ্ট্রদ্রোহ শুরু হয়ে যাওয়া। তাই আমি এখানে ব্যবহার করেছি জ্যোতিষ শাস্ত্রের একটা উপমা এখানে আমি ব্যবহার করেছি। সেটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আকাশে দেখা দিল ধূমকেতু, অমঙ্গলের অশুভ সংকেত। অমঙ্গল কেন? দেশীয় সেনারা বিদ্রোহ করেছে, সেটা তো মঙ্গলের চিহ্ন নয়, মঙ্গলের সংকেত নয়। মঙ্গল পান্ডে মাতাদিন যা করলেন সেটা তো তাদের অমঙ্গল ঘনিয়ে আসছে। তীব্র বিদ্রোহ শুরু হলো। যদিও দমন করতে পেরেছিল, তাদের বহু কারণ আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে রেল লাইন চালু হয়ে গেল। তাহলে তাড়াতাড়ি অস্ত্রশস্ত্র সেনা পাঠিয়ে দিয়ে যে জায়গায় বিদ্রোহ শুরু হলো ব্রিটিশ বিরোধী ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, সে সমস্ত জায়গা দমিয়ে দিতে পেরেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শুরু হলো মহাসংগ্রামের অধিবাস। অধিবাস মানে কোনো বিরাট যজ্ঞের আগের দিন যে প্রস্তুতি পর্ব চলে সেটাকে বলে অধিবাস। সিপাহী বিদ্রোহের, আপনারা শুনতে পাচ্ছেন কি আমি বুঝতে পারছি না। সিপাহী বিদ্রোহের মাধ্যমে জ্বলল উদ্বোধনী দীপজ্যোতি ব্যারাকপুরের সেনা ছাউনিতে 1857। তার মানে এই যে মহাযজ্ঞ, এই যে মহাবিদ্রোহ শুরু হলো, তার যে উদ্বোধনী দ্বীপ জ্বালাই না, আমরা একটা অনুষ্ঠানে দ্বীপ জ্বালাই, তার সঙ্গে আমি উপমা দিয়েছি উদ্বোধনী দীপজ্যোতি ব্যারাকপুরের সেনা ছাউনিতে। ব্যারাকপুর মানে এই পশ্চিমবঙ্গের ব্যারাকপুর সেনা ছাউনিতে। কখন? 1857। জানলো সব, বুঝলো অনেক, দেখে শুনে ভাঙ্গির সন্তান। এই লাইনটা আমি লিখেছি। এই যে এত কিছু মারা পড়লো মানুষ, এই সমস্ত হলো। জানলো সব, বুঝলো অনেক, দেখে শুনে ভাঙ্গির সন্তান। ভাঙ্গি মানে ম্যাথর, উত্তর ভারতে একটা ম্যাথর জাতি, অস্পৃশ্য বাল্মীকি সমাজ। আগামীতে এরপরে উনি মনে মনে কিছু উক্তি করছেন। এটা বুঝেন কবির ভাবনা। যখন কবিতায় আসে তখন ওনার মনে বসানো হলো, আমি বসালাম। আগামীতে আমার মানুষ জাগবে। কানেকশন একটু স্লো দেখাচ্ছে, এই জন্য আমি থেমে থেমে বলছি। আগামীতে আমার মানুষ জাগবে, সঙ্গিনের মতো ধারালো হবে বিশ্লেষণী জিহ্বা সেদিন উত্তরসূরিদের। সঙ্গিন অর্থাৎ বন্দুকের ডগায় যে ছুরি থাকে, আগে দেখেছেন, আগে রাইফেলের আগায় একটা ছোরার মতো অংশ থাকে, সেটাকে বলে সঙ্গিন। তো আগামীতে আমার মানুষ জাগবে, সঙ্গিনের মতো ধারালো হবে বিশ্লেষণী জিহ্বা সেদিন উত্তরসূরিদের, মানে পরবর্তী প্রজন্মের। কে বলছে? মাতাদিন ভাঙি। বিচার হবে মানবতার মাপকাঠিতে, বিভেদকামী জাত গরিমার বিষাক্ত অহংকারের টুটি টিপে ধরবে সেদিন। অর্থাৎ এই যে জাতের যে গরিমা, জাতের যে অহংকার, বিষাক্ত অহংকার, সেই অহংকারের গলা টুটি কিন্তু সেদিন টিপে ধরবে। শোষণের বারুদের গাদা খড়ের পালার মতো পোড়াবে। বলছে শোষণের যে বারুদের গাদা তারা জড়ো করেছে, এই যে শোষণ, ব্রাহ্মণ্যবাদী শোষণ, মানুষকে মানুষ হিসেবে তারা মানে স্বীকার করেনি। আজকে যেমন আজকের আলোচনা ব্রাহ্মণ্যবাদের যে বিরোধী, তার সিনারিওতে আলোচনা হচ্ছে। কোনোদিন মৌলবাদের বিরোধী, কোনোদিন উপনিবেশবাদের বিরোধী আলোচনা হবে। আপনারা কখনো ভাববেন না যে আমি কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে বলছি। যেখানে যেখানে অন্যায়, যেখানে যেখানে সমস্যা, যেখানে যেখানে মানুষে মানুষে ভেদ, ভালোবাসা, সৌভ্রাতৃত্বের অন্তরায়, সেখানে সেখানেই আমার অন্তত কণ্ঠ যেন রুদ্ধ না হয়। শক্তি দিক মহাকাল। তো এই জায়গাটা আমি বলতে চাচ্ছি, সেটা লিঙ্গ বৈষম্য হোক, ভাষার বৈষম্য হোক, রাজনৈতিক বৈষম্য হোক, যে কোনো বৈষম্য হতে পারে। শুনতে পাচ্ছি মন্ত্রের মুগ্ধের মতো শুনছি, মন্ত্রমুগ্ধের মতো। অনেক আমার প্রণাম। অমরেশ বিশ্বাস আশীর্বাদ করবেন। অমরেশ বিশ্বাস মন্ত্রমুগ্ধের মতো শুনছি।
আরেকটু একদম শেষ স্তবক আছে, বলছি আমি শোষণের বারুদের গাদা খড়ের পালার মতো পোড়াবে। খড়ের পালায় আগুন দিলে যেমন পুড়ে যায়, তোমাদের যারা শোষণের এতদিন শোষণের বারুদ জড়ো করেছো, সেই জায়গায় কিন্তু আমার সেই বারুদের গাদায় খড়ের পালার মতো যেমন পুড়ে যায়, আমার উত্তরসূরি যারা, আমার আগামী প্রজন্ম যারা, তারা এসে পোড়াবে। ঝলসে যাবে উত্তাপে তারা, কালিদাসের অবতার যত। যে ঘাড়ে চড়ে করে রাজত্ব মটকায় সে ঘাড়। যে ঘাড়ে চড়ে করে রাজত্ব মটকায় সে ঘাড়। অর্থাৎ আমার মানুষজন আগামীতে আসবে, তোমরা যে ঘাড়ে চড়ে রাজত্ব করছো, অথচ সেই ঘাড়ই আবার মটকাচ্ছ। হে ব্রাহ্মণ্যবাদী মানে শয়তানেরা, শোষকেরা, তোমাদের সেই ঘাড় তোমরা বুঝতে পারছো না। যে ঘাড়ে চড়ে রাজত্ব করছো সেই ঘাড়ও মটকিয়ে দিতে চাও, সেটাকে ছুতে চাও না, শেষ করে দিতে চাও। তোমরা তো কালিদাসের অবতার। কালিদাসের নামে একটা কিংবদন্তি আছে না, কালিদাস প্রথম জীবনে মূর্খ ছিল, পরবর্তীকালে দেবী সরস্বতী বা দেবী মা কালীর আশীর্বাদে তিনি কবিত্ব শক্তি লাভ করেছিলেন, গুপ্ত যুগের একজন কবি। তো এই কালিদাসের একটি কিংবদন্তি আছে। কিংবদন্তি মানে ইতিহাস নয়, কিংবদন্তি কথার মানে কিংবদন্তি, বদ মানে বলা, বদন্তি মানে মানুষের মুখে মুখে ফিরে যে সমস্ত কথাগুলো, মিথ, লিজেন্ডারি। হ্যাঁ, লিজেন্ডারি। তো এই কিংবদন্তিতে আছে যে কালিদাস যে ডালে বসেছিল সেই ডালই কাটছিল, তো পণ্ডিতেরা ওকে নিয়ে যায়। সে কাহিনী কোনোদিন বলবো, মজার কাহিনী আছে। এবং কালিদাসের মেঘদূতম, রঘুবংশম, তারপর শকুন্তলম, অভিজ্ঞানম শকুন্তলম যদি কখনো আপনাদের সামনে পাঠ করে শোনানোর আমার সৌভাগ্য হয়, সংস্কৃত বিভিন্ন সাহিত্য, কাব্য, নাটক, তাহলে আমি তার সম্বন্ধে আরো ডিটেলস বলবো, এই আশা রাখি। অনুজ কুমার, জয় হরি বল, জয় হরি বল, সঙ্গে থাকুন। তাহলে বলছে যে ঘাড়ে চড়ে করে রাজত্ব মটকায় সে ঘাড়। যারা পাপ করেছে স্তূপীকৃত যুগান্তর ধরে, যারা তাদের এই শোষণের পাপ যুগ যুগান্তর ধরে জমিয়ে রেখেছে, সেই হিংসা শোষণের বারুদের গাদায় আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা, উত্তরসূরি যারা, তারা এসে আগুন দেবে এবং ঝলসে যাবে শোষকেরা। প্রতীক্ষার সাধনা হয়তো শেষ হবে খুব তাড়াতাড়ি। মাতাদিন বলছে প্রতীক্ষার সাধনা, এই অপেক্ষার সাধনা হয়তো শেষ হবে খুব তাড়াতাড়ি। বাজবে সাম্যের সানাই, সাম্যের সানাই সেদিন বেজে উঠবে। সানাই মানে একটি বাদ্যযন্ত্র, আপনারা জানেন। সাম্য অর্থাৎ সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, এর সানাই বাজবে। প্রস্তুত থেকো তোমরা, পেশিতে ও মস্তিষ্কে শক্তি জমাও, আর প্রাণের মৌচাকে ভ্রাতৃত্বের প্রেমমধু। তো কবি এখানে বলছেন, অর্থাৎ আমি কবিতার মাধ্যমে বলছি যে তোমরা সেই দিনের জন্য, সেই লড়াইয়ের জন্য তোমরা প্রস্তুত থেকো। মস্তিষ্কে এবং বাহুতে শক্তি জমিও। ফিজিক্যাল শক্তিরও দরকার আছে, মেন্টাল শক্তিরও দরকার আছে। অন্যান্য শক্তি আমি এখন বলে দিচ্ছি, অর্থনৈতিক, জ্ঞান, রাজনৈতিক সমস্ত শক্তি তোমরা আরোহণ করো। কিন্তু ভুলে যেও না তোমাদের হৃদয়ে প্রেমের মধু, সৌভাতৃত্বের, ফ্র্যাটার্নিটির যে মধু, হানি অফ ফ্র্যাটার্নিটি, সেইটা জমাতে কিন্তু তোমরা ভুলে যেও না। অর্থাৎ তোমরা কিন্তু হিংসা করছো না, হিংসার বিরোধিতার জন্য লড়াই করছো, তোমরা ধর্মযুদ্ধ করছো। তোমরা হিংসা কেন করবে? হিংসা ঠেকানোর জন্য, হিংসা নির্মূল করার জন্য যেটুকু হিংসা একেবারেই বর্জন করা যায় না, ঘাড়ে এসে পড়ে, সেইটুকু তোমরা শুধুমাত্র পালন করবে। এবং প্রাণের মৌচাকে ভ্রাতৃত্বের প্রেমমধু সঞ্চিত করো। মৈত্রীর মহাযজ্ঞে অংশ নিতে দেরি করো না যেন কেউ। সেই মৈত্রী যেদিন শুরু হবে, সেই মৈত্রীর মহাযজ্ঞ যেদিন শুরু হবে, আপনারা জানেন ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই সমস্ত কথা আছে। ফরাসি বিপ্লবে আছে, আরো বিভিন্ন জায়গা আছে, গুরুচাঁদের কথা আছে, আরো বহু মনীষী নিয়ে কথা বলছে। রুশো বলেছেন, ভলতেয়ার বলেছেন, আরো মহাজনেরা, মহাদার্শনিকেরা বলে গেছেন। তো সেই যে মৈত্রীর মহাযজ্ঞ, সেখানে অংশ নিতে কেউ দেরি করো না। বিড়বিড় করে স্বগতোক্তি করলো সে। কে করলো? মাতাদিন ভাঙ্গি। বুঝতে পারছেন ওই সিচুয়েশন নিয়ে আমি কবিতা রচনা করেছি। এটা তো ইতিহাস নয়, ইতিহাস আগে আলোচনা করার চেষ্টা করেছি। সমীরণ মণ্ডল দাদা ভাই দেখছেন আজকের অনুষ্ঠান, আপনার উপস্থিতিতে অলঙ্কৃত হলো, আমি কৃতজ্ঞ আপনার প্রতি। সমীরণ মণ্ডল দাদা ভাই নমস্কার, আশীর্বাদ করবেন। জয় হরিচাঁদ। ক্ষণিকের ভাবনায় বিদ্যুৎ খেলে গেল মাতাদিনের মস্তিষ্কে। এই যে ভাবনা সবের মনের মধ্যে হচ্ছিল, আর বিড়বিড় করে বলছিলেন এই হবে, তাই হবে, তাই হবে, স্বপ্ন দেখতে শুরু করেছে। ক্ষণিকের ভাবনায় বিদ্যুৎ খেলে গেল মাতাদিনের মস্তিষ্কে। ইলেকট্রিক পালস, তো আমরা যা যা ভাবি, যা কিছু করি, আমাদের মস্তিষ্কের মধ্যে ইলেকট্রিক পালস আকারেই তো থাকে। এত শব্দ, এত দৃশ্য, এত গন্ধ, এত আস্বাদন আমরা জিহ্বায় করি, জিহ্বার মাধ্যমে, কানের মাধ্যমে, চোখের মাধ্যমে, কিন্তু মস্তিষ্ক এত কিছু জানে না। মস্তিষ্ক সবকিছু সিগন্যাল পায় ইলেকট্রিক পালসের মাধ্যমে, অর্থাৎ তরঙ্গ,
বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে সে সবকিছু বুঝতে পারে। আমাদের 86 বিলিয়ন নিউরনস, 1 বিলিয়ন মানে 100 কোটি। স্বপ্নের ঝলকানিতে পুলকিত হলো সে, অর্থাৎ আমার মানুষ একদিন জাগবে, আমার মানুষও স্বাধীন হবে, সমান অধিকার ভোগ করবে, মানুষে মানুষে বিভেদ থাকবে না, এই যে বঞ্চনা, এই যে ঘৃণা, এগুলো একদিন থাকবে না। একদিন সোনার দেশ গড়ে উঠবে, সোনার বিশ্ব গড়ে উঠবে, ভ্রাতৃত্বের বাতাবরণ গড়ে উঠবে। এইটা বলে আমি আমার কবিতাটা শেষ করেছিলাম।